প্রথমেই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ অন্ধভক্তদের জন্য। তারা এই এপিসোডটি না দেখে গদি মিডিয়া দেখলেই ভালো করবেন, কারণ এই এপিসোডে তথ্য দিয়ে 2025 সালে মোদী সরকারের কার্যকলাপের একটা ছোট্ট রিভিউ করব। তার সঙ্গে আনব বেশ কিছু নতুন তথ্য। নরেন্দ্র মোদী তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর 2025 সালে এ পর্যন্ত কে কতটা বেশি লাভবান হয়েছে? আজকে দিনের স্বপ্ন দেখা আম ভারতীয়, নাকি গোবরে ফোটা পদ্মফুল মানে ভারতীয় জনতা পার্টি? জিএসটির খোঁচা খাওয়া সাধারণ ব্যবসায়ী, নাকি গৌতম আদানি? কড়া ঠান্ডায় একটু কড়া এপিসোডই হোক। গতকাল আমি 2025 সালে মোদির বিদেশ নীতির রিভিউ আপলোড করেছিলাম। আজকের এই এপিসোডটি তার দ্বিতীয় পর্ব। এটিতে থাকবে দেশের আভ্যন্তরীণ কতগুলো মূল বিষয় নিয়ে আলোচনা এবং প্রচুর নতুন তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। যে কর্পোরেটের চার্টার্ড বিমানে চড়ে 2014-তে ভোটের প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী, 2014-তে তিনি কত নম্বর স্থানে ছিলেন? হিসেব বলছে 2014-তে গৌতম আদানির সম্পদের পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় মাত্র 1700 কোটি টাকা। 2020-এ লকডাউনের সময় যখন গোটা দেশ এবং দুনিয়া ধুঁকছে, আদানির উত্থান তখন হচ্ছে রকেটের গতিতে। 2023-এ তার সম্পত্তি 1700 কোটি থেকে বিশাল লাভ দিয়ে 5,83,000 কোটি টাকা হয়ে গেল। হাজার কোটি থেকে লক্ষ লক্ষ কোটিতে পৌঁছতে লাগলো মাত্র কয়েকটি বছর। 2025-এ মোদির মিত্র গৌতম আদানি কত সম্পদের পাহাড়ে দাঁড়িয়ে রয়েছেন? ফোর্বসের হিসেব বলছে তার সম্পদ এখন 8,20,00,000 কোটি টাকা। আদানির এই সম্পদ বৃদ্ধিতে ছাগলের 3 নম্বর ছানা মানে অন্ধভক্তরা প্রবল নৃত্য করতে থাকুন। পদ্মফুলের ঝান্ডা কাঁধে তুলে তারা ভারতের অর্থনীতির ট্রিলিয়নের অগ্রগতিও হিসেব করে ফেলুন। অন্ধভক্ত সহ আমজনতার পকেটের হাল নিয়ে পরে আলোচনা করব। তার আগে পদ্মফুলের পাপড়ি কতটা বিকশিত হয়েছে গত 11 বছরে, তার একটা তথ্য জেনে নেওয়া খুব দরকার। 2014-তে বিজেপির সম্পত্তির পরিমাণ সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় ছিল 780 কোটি টাকা। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ নেওয়ার সময় বিজেপির সম্পত্তি 1000 কোটিরও কম ছিল। তখন ভারতের মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখাচ্ছেন মোদি। কিন্তু 2025-এ দেখা যাচ্ছে ওই আহ্বানে আসলে বিজেপিরই আচ্ছে দিন এসেছে। 2025-এ বিজেপির সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে 7,113 কোটি টাকা। মানে 2014 থেকে 2025-এর মধ্যে বিজেপির মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে 911%। প্রতি বছর ভারতের প্রতিটি রাজনৈতিক দলকে নিজেদের দলের অ্যাকাউন্ট অডিট করিয়ে নির্বাচন কমিশনের কাছে জমা করতে হয়। কমিশনের সেই তথ্য থেকেই এই বিপুল সম্পদের কথা জানা যাচ্ছে। মানে এটা সাদা টাকার হিসেব। এত উন্নতি কি করে ঘটিয়েছেন স্বঘোষিত বিশ্বগুরু? বিজেপিকে কোনো অন্ধভক্ত চাঁদা দিচ্ছে এমন কথা শুনেছেন? তাহলে কে এই টাকা দিল? সোজা হিসেব দিল কর্পোরেট। প্রথমে একেবারে বেআইনিভাবে অসাংবিধানিক নির্বাচনী বন্ডের মাধ্যমে, আর তা সুপ্রিম কোর্ট বন্ধ করে দেওয়ার পরে ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে। এখন এই তথ্য সামনে এসে গেছে। এ নিয়ে কারো আর কোনো লুকোছাপাও নেই। কেন কর্পোরেট এত টাকা বিজেপিকেই দিচ্ছে? কংগ্রেসের কথায় এটা হচ্ছে চাঁদা দো ধান্দা লো স্কিম। সম্প্রতি নির্বাচন কমিশনে নিজেদের অর্থ প্রদানের রিপোর্ট জমা দিয়েছে এই ট্রাস্টগুলি। মোট অনুদান অর্থাৎ 3,811 কোটি টাকার 82%ই ঢুকেছে নরেন্দ্র মোদীর দলের পকেটে। টাকার হিসেবে যার পরিমাণ প্রায় 3,112 কোটি 50 লক্ষ টাকা। আর বাকি পড়ে থাকা 699 কোটি টাকা গিয়েছে অন্য দলগুলির অ্যাকাউন্টে। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস। তাদের ঝুলিতে ঢুকেছে মাত্র 298 কোটি 77 লক্ষ টাকা, অর্থাৎ মোট টাকার 8%-এরও কম। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, প্রাপ্য অর্থের পরিমাণ 102 কোটি টাকা।
নির্বাচনী চাঁদার এমন অস্বাভাবিক বৈষম্য যে গণতন্ত্রের লেভেল প্লেইং ফিল্ডকে দুর্বল করে, তার হাতে গরম প্রমাণ পেতে গেলে টাটাদের সেমিকন্ডাক্টর প্রকল্পে সরকারি ভর্তুকি দেওয়া নিয়ে আমার আগের করা একটি এপিসোড দেখতে পারেন। এখানে আরও একবার সেটা ছোট্ট করে বলে নেওয়া দরকার, তারপর আসবো আরও ইন্টারেস্টিং তথ্যে। স্ক্রোল সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মোদী সরকার টাটা গোষ্ঠীর 2টি সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিটের জন্য 44,000 কোটি টাকারও বেশি ভর্তুকি ঘোষণা করেছে। এই 2টি ইউনিট স্থাপিত হচ্ছে আসাম এবং গুজরাটে, মানে দুটোই বিজেপি শাসিত রাজ্যে। আর এরপরেই টাটাদের ইলেকটোরাল ট্রাস্টের কাছ থেকে বিজেপির ঝুলিতে এসে গেছে 757 কোটি টাকা। অকল্পনীয়। ভারতের সংবিধান রচয়িতারা এরকম অপূর্ব প্রকল্পের কথা স্বপ্নেও ভাবতে পারেননি। 2025-এর শেষে মোদি কতটা দেশের মানুষের জন্য আর কতটা দলের এবং কর্পোরেট বন্ধুর জন্য জান লড়িয়ে দিয়েছেন তার একটা অংশ তো জানা হলো। এর মধ্যে অবশ্য গদি মিডিয়ার জন্য হাজার হাজার কোটি টাকা খরচের কথা নেই। এবার আম জনতাকে প্রধানমন্ত্রী হিসেবে মোদি কি দিয়েছেন তার হিসেবের দিকে নজর দেওয়া যাক। এ নিয়ে একটা উদাহরণ দিলেই বিষয়টা অনেকটা স্পষ্ট হবে। আমাদের প্রধানমন্ত্রী আদিবাসীদের হকের টাকায়, মানে 50 কোটি টাকায় একটি র্যালি করেছেন। এটা আরটিআইয়ের একটি প্রশ্নের উত্তরে জানা গেছে। সেটা কি রকম? কিছুদিন আগে মোদি গিয়েছিলেন গুজরাটে। সেখানে ছিল জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের খরচ আদিবাসী কল্যাণ ফান্ড থেকে করা হয়েছে। সেই অনুষ্ঠানে আদিবাসীদের কতটা আচ্ছে দিন এসেছে তার হিসেব নেই, কিন্তু নিজের ইমেজকে চকচকে করার জন্যে আদিবাসীদের জন্য ধার্য কল্যাণ ফান্ড থেকে যে টাকাটা খরচ করা হয়েছে তার বিবরণ শুনলে অবাক হয়ে যাবেন। কীরকম সেটা? মোবাইল টয়লেট বাবদ খরচ হয়েছে 2 কোটি টাকা, মঞ্চের জন্য খরচ হয়েছে 5 কোটি টাকা, আর বাসে করে লোকজন আনার জন্য খরচ হয়েছে 7 কোটি, টয়লেট সাফাইয়ের জন্য 2 কোটি, আর অতিথিদের চা জল খাবারের পেছনে খরচ হয়েছে 2 কোটি টাকা। এর সঙ্গে রয়েছে প্রচারের বিপুল আয়োজন, সব মিলিয়ে 50 কোটি টাকা। এই উদাহরণটা আনলাম কেন? এ থেকেই মোদী সরকারের কাজের একটা প্যাটার্ন পাওয়া যায়। সেখানে প্রচারটাই মূল, কাজটা গৌণ। আর প্রথম কয়েক বছরে প্রচারের এই কৌশল খুব কাজে দিলেও এখন সোশ্যাল মিডিয়া বা দেশ বিদেশের স্বাধীন সংবাদ মাধ্যমে বেরিয়ে পড়ছে মোদির প্রতিটি প্রকল্পের দুর্দশার ছবি। কীরকম? যেমন ভারতের ন্যাশনাল সার্ভে অফিসের তথ্য বলছে ভারতে এখন বেকারত্ব চরম পর্যায়ে। কোনো প্রধানমন্ত্রীর আমলে দেশের যুব সম্প্রদায়ের এমন দুর্গতি হয়নি। বছরে 2 কোটি চাকরির কথা তো এখন জুমলা হয়ে গেছে। সিএমআইই ডেটা বলছে ভারতে এখন 40 কোটিরও বেশি মানুষ বেরোজগার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুর রিপোর্ট অনুযায়ী বিশ্বের 10টি অত্যন্ত দূষিত শহর এখন মোদির ভারতে। শুধু দূষণের কারণে ভারতে প্রতি বছর মৃত্যু হয় 20 লক্ষেরও বেশি মানুষের, এবং এর বেশিরভাগটাই গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গত 30 বছরে মোদির আমলেই ভারতীয় সেনাদের শহীদ হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। ভারতে এখন গরিব বড়লোকের মধ্যে যে অসাম্য তা স্বাধীনতার পরেই 2025 সালে তথা মোদির আমলেই সর্বোচ্চ। বিশ্ব অসাম্য রিপোর্ট বলছে এটা ব্রিটিশ আমলের ভারতের চেয়েও বেশি। শুধু তাই নয়, মহিলাদের জন্যও মোদির ভারত বিশ্বের সবচেয়ে খারাপ দেশের একটি। অনেক উন্নত দেশই তাদের দেশের একলা মহিলা পর্যটকদের ভারতে আসতে নিষেধ করছে, আর তার কারণ হাতের কাছেই আছে। সরকারের নীতি কার্যত এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে মহিলা নির্যাতনকারী যদি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা বা তাদের ভোটের জন্য প্রয়োজনীয় মানুষ হয়, মানে কুলদীপ সিঙ্গার, ব্রিজভূষণ শরণ সিং, রাম রহিম বা বিলকিস বানুর নির্যাতনকারী, তাহলে মালা টালা পরিয়ে তাদের মুক্তি দেওয়া হয়। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের সবচেয়ে বেশি ধর্মীয় কারণে গণনিগ্রহের ছবিটা কেমন? সেখানেও প্রতিদিন নতুন নতুন খবর আমাদের হতবাক করে দিচ্ছে। এর মধ্যে আবার ভারতের রুপি ডলারের সাপেক্ষে 91 টাকা পার করে রেকর্ড করে ফেলেছে। দুর্নীতিতে মোদির ভারত এখন বিশ্বে 96তম স্থানে।
ভারতীয়রা দৈনন্দিন জীবনযাপনে কতটা স্বস্তিতে রয়েছে জানেন? এতে মোদির ভারতের স্থান বিশ্বে 126তম, অথচ ওই একই ক্ষেত্রে নেপাল 93তম এবং ভুটান 95তম স্থানে। ভারতের সড়ক পথের দুর্দশা যারা সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত বা সড়ক দিয়ে যাতায়াত করেন তারা সবাই জানেন। এক্ষেত্রে ভারতের স্থান কত? 2025-এর শেষে বিশ্বে 91তম স্থানে আমরা। কিন্তু রাস্তাঘাটের স্বচ্ছতা এবং মানে নেপাল 40তম এবং ভুটান 38তম স্থানে। বিশ্ব ক্ষুধা তথা হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান 105 নম্বরে, সেখানে ভুটান 79 নম্বরে, নেপাল 54 নম্বরে। আর গদি মিডিয়ার কল্যাণে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারত এখন 159তম স্থানে, ভুটান 134 এবং নেপাল 99তম স্থানে। ডিজিটাল ভারতের প্রচুর প্রচারের পর মোদির ভারতের স্থান 106 নম্বরে। ডিজিটাল ভারত নিয়ে মোদির প্রচারের ফানুস যেমন ফেটে গেছে, তেমনই ফেটে গেছে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের নিয়ে মোদির ভারতের মিথ্যার ফানুস। সম্প্রতি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। তারা আগরওয়াল সমাজের প্রতিনিধি। এদের অভিযোগের তালিকা শুনলে আক্কেল গুড়ুম হয়ে যেতে বাধ্য। মারাত্মক অভিযোগ করেছেন এই সমাজের প্রতিনিধিরা একেবারে ক্যামেরার সামনে এসে। মোদির ভয় উপেক্ষা করেই কি বলছেন তারা? তার একটা ছোট্ট তালিকা করে দেওয়া যাক। You are connectors in the economy. Yes. Right? Meaning that you connect the farmer to the table, you connect the wood to the finished product to the kitchen, you are the connectors. They don't seem to understand that you need connectors. You cannot do without connectors. It cannot be that just you have one guy sitting on the top and वो सबका मतलब खून चूस रहा है ऊपर All से. airlines are coming and सर doing दे business विल in अंडरस्टैंड, India. लेकिन बहुत देर हो चुकी होगी सर। हाँ, and damage will be tremendous. जैसे अभी इंडिगो के साथ हुआ, ऐसे ही हमारे सेक्टर्स के साथ होगा सर। मोनोपोलाइज हो गया, इंपोर्ट बेस हो गया खाने के लिए। अरे देखेंगे भाई मोनोपोल। So, what is the issue? आजकल एक समस्या जरूर है, एक डर का माहौल सब में है। आपके यहाँ भी आने से ना कुछ लोगों को डराया जाता है। कुछ लोग इसलिए डरते हैं क्योंकि आपके पास आएंगे मिलने, तो अगर वहाँ पता चल गया तो वो भी प्रॉब्लम आएगी। মিডিয়া, শিল্প, ফাইন্যান্স সব ক্ষেত্রেই আগরওয়াল সমাজ বিনিয়োগ করে থাকে এবং তা তারা নিজেদের ঝুঁকিতেই করে। এই সমাজের প্রতিনিধিরা বলছেন ছোট ছোট কলোনির ব্যবসাগুলো ভীষণভাবে ধ্বংস হয়ে গেছে। তারা ক্যামেরার সামনেই বলছেন দেশে মনোপলি তৈরি হয়েছে আর ইম্পোর্ট মানে আমদানি নির্ভরতা বেড়েছে, আর একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ীকে চোর বানানো হচ্ছে। ব্যবসায়ীরা নিজের ঘরের পুঁজি লাগান, লোকসান হলে সব শেষ হয়ে যায়। কিন্তু ধারণা তৈরি করা হয়েছে ব্যবসায়ী মানেই চোর। জিএসটি নিয়ে মোদির ভারতের প্রচার কিছু কম নয়, তার বেলুনও ফাটিয়ে দিয়েছে এই আগরওয়াল সমাজ। তারা বলছেন জিএসটির নামে শুধু চোখে ধুলো দেওয়া হচ্ছে, কস্ট একেবারেই কমেনি, শুধু লোককে ধোঁকা দেওয়া হচ্ছে। আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা ইম্পোর্ট মানে আমদানি নির্ভর। এছাড়াও তারা মারাত্মক অভিযোগ তুলেছেন ফসলের দাম নিয়ে। তারা বলছেন যে ফসলের এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য 8,000 টাকা, তা বাইরে থেকে আসছে 5,000 টাকায়। কৃষক, ব্যবসায়ী সবাইকে ধোঁকা দেওয়া হচ্ছে। আর মিডিয়া শুধু সরকারের গুণগানই করছে, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। আপনার এলাকার কারবারিদের সঙ্গে কথা বলুন, তিনিও ঠিক এই কথাগুলোই বলবেন। আগরওয়াল সমাজের প্রতিনিধিরা আরও বলছেন কেমিক্যাল সেক্টরে 1 কেজিও আমাদের দেশে তৈরি হয় না, সবটাই ইম্পোর্ট বা আমদানি। সরকার উৎপাদনের দায় ঝেড়ে ফেলেছে। চীনের মাল আনো, বিক্রি করো, ব্যবহার করো, ব্যাস, এটাই এখন আমাদের দেশের ব্যবসা। আর কর কাঠামোর জন্য ছোট শিল্প এখন ধ্বংসের মুখে। দলের রাজনীতি কিভাবে বিপদে ফেলছে ব্যবসায়ীদের তার কথাও বলেছেন এরা। যেমন বড় ব্যবসা, সরকার আর আমলাদের একটা আঁতাতের কথা এরা বলেছেন। মাত্র কিছু মানুষ পুরো দেশটা চালাচ্ছে, আর তাই কৃষি এবং শিল্প দুটোই ডুবে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন সিস্টেমও ভেঙে দেওয়া হয়েছে। ছোট ছোট ব্যবসাকে রাজনৈতিক ফান্ডিংয়ের সোর্স বানানো হচ্ছে। এই ব্যবসায়ীদের প্রতিনিধিরা ক্যামেরার সামনে এসেই এসব কথা বলেছেন আমাদের ব্যবসা 80%ই শেষ। ছোট দোকানদাররা কার্যত ধ্বংস হয়ে গেছে।
আগরওয়াল সমাজের প্রতিনিধিদের এই সাক্ষাৎকার ও মন্তব্যকে কতটা গুরুত্ব দেবে মোদির ভারত তা সময় বলবে। কিন্তু আপনারা কি মনে করছেন তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর আমার সামর্থ্য নেই এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আমার পিছনে নেই কোনো কর্পোরেট ফান্ডিংও, তাই এই ভিডিওগুলো প্রচারের কাজে আপনারাই আমার একমাত্র সহায়। জয় হিন্দ, সত্যমেব জয়তে।